গল্পটা শুরু হয় ২০১৫ সালে নর্থ সিকিমের দৃশ্যপট দিয়ে। জঙ্গলে একটা পোস্ট অফিস, যোগেশ নামের একজন সেই অফিসের পিয়ন। সে এটাই সেখানে থাকে। সেদিন মাত্রই সে বাইরে বের হয়। ঠিক তখনই কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। যোগেশ অবাক হয়ে জানতে চায়, আপনারা কারা? তারা বলে, আমরা ফোর্সের লোক। যোগেশ জানতে চায়, আমার কাছ থেকে কি চান? তারা যোগেশের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? যোগেশ জানায়, আমার কেউ নেই, আমি একা। তখন ওই ফোর্সের লোকেরা যোগেশকে একটা ছবি দেখায়। ছবিটা দেখেই যোগেশ বলে ওঠে, ভানু, ও কি বেঁচে আছে? এবার দৃশ্যপট পরিবর্তন হয়। আমরা দেখতে পাই ভানুকে। ভানু একজন ফোর্স মাস্টারের অধীনে ট্রেনিং করছে। এদিকে যোগেশকে একটা চিঠি দেওয়া হয় এবং বলা হয়, এটা ভালোভাবে পড়ো। অন্যদিকে ভানুকে তার মাস্টার বলে, অবশেষে তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছ, তবে এতদিন পর বাবা মা স্ত্রীকে কাছে পেয়ে নিজের লক্ষ্যের কথা ভুলে যেও না। ভানু বলে, শুধু কি তারা আমার জীবনে ছিল? ভানুর এই কথায় বোঝা যায়, ভানু এতদিন একটা সিক্রেট মিশনের জন্য ট্রেনিং নিয়েছিল। ট্রেনিং শেষে এবার মাস্টার তাকে মিশনের জন্য পাঠাচ্ছে। মাস্টার ভানুকে বলে, তোমাকে অনেক মিস করব। তোমার মতো একজন সোলজার পেয়ে আমি গর্বিত। তোমাদের সাথে এই দুনিয়ায় আর দেখা হবে না ভেবে খারাপ লাগছে। এদিকে যোগেশ চিঠি পড়ে বুঝতে পারে কেউ একজন তার বাড়িতে থাকবে। তাই যোগেশ বলে, আমি একা মানুষ, আমার বাসায় না থেকে হোটেলেই থাকলেই তো হয়। ফোর্সের লোকেরা তখন জানায়, বেশি কথা বলা যাবে না, যেটা বলা হয়েছে সেটা করবে, আগামীকাল স্টেশনে যাবে, তাকে রিসিভ করবে। ওদিকে মাস্টারের কাছে বিদায় নিয়ে ভানু নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন স্টেশনে এসে অতিথি খুঁজতে থাকে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তাই স্টেশনের এক বেঞ্চে গিয়ে বসে, যেখানে আগে থেকেই এক বয়স্ক লোক বসেছিল। যাকে দেখে আমরা বুঝতে পারি সে আসলে বয়স্ক নয়, সে আসলে ভানু, বয়স্ক রূপ ধারণ করে বসে আছে। মূলত সে যোগেশের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু যোগেশ ভানুকে চিনতে পারে না, চেনার কথাও নয়, কারণ ভানু তার সমবয়সী এবং তারা খুব ভালো বন্ধু। এর মধ্যে যোগেশ ভানুর পাশে একটা পিস্তল দেখতে পায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে আর সোজা বাসায় চলে আসে। রুমে ঢুকেই দেখে ওই বৃদ্ধা মানে ভানু বসে আছে। ভানু নিজের পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছি তোমার দাদু, 7 দিনের জন্য তোমার এখানে থাকব। যোগেশ বলে, আমার তো কোনো দাদু নেই। ভানু বলে, দূর সম্পর্কের। এটা শুনে আবারও যোগেশ বলে, আমি একা মানুষ, বাড়িতে তেমন থাকি না, আপনি তো হোটেলেই গিয়ে থাকতে পারেন। তাছাড়া আমি 7 দিনের জন্য বাসায় থাকব না। ভানু জানায়, আমি একা থাকতেই পছন্দ করি, সব জায়গায় আমি একাই থাকি, তাই আপনি চলে গেলেও আমার সমস্যা নেই। যোগেশ কাঁদো কাঁদো গলায় বলে, আমি আপনার কাছে পিস্তল দেখেছি, তাই আপনাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। ভানু জানায়, নিজের সেফটির জন্য পিস্তল রাখি, ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আর তুমি আমাকে বেশি বয়স্ক ভাবছ, বয়স্ক হলেও আমার পেশিতে কিন্তু জোর আছে। এই বলে ভানু পুশ আপ দিতে থাকে এবং যোগেশকে গুনতে বলে। ভানু পুশ আপ দিতেই থাকে, কিন্তু যোগেশ গুণই শেষ করতে পারে না। তখন যোগেশের মনে সন্দেহ জাগে, একজন বয়স্ক লোক তো এতবার পুশ আপ নিতে পারবে না। যোগেশ আর বুঝতে বাকি থাকে না, এটা ভানু, তার একমাত্র প্রাণের বন্ধু, যাকে সে সবশেষ 9 বছর আগে দেখেছিল। যোগেশ এবং ভানুর পরিবার সবাই জানত ভানু মারা গেছে, কিন্তু না, সেই ভানু আবার ফিরে এসেছে। যোগেশ ভানুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, আর তখন দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। যোগেশ আর ভানু তখন তাগড়া যুবক। দেখা যায় যোগেশের পা মুচকে যাওয়ায় ভানু তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার জিজ্ঞেস করে, পায়ে আঘাত কিভাবে পেলি? দু বন্ধুর কেউই সত্যিটা বলতে চায় না। বলবে কি করে, কারণ তারা দেয়াল টপকে রূপা নামের এক মেয়ের বাসায় চিঠি দিতে গিয়েছিল। তখন মই থেকে পড়ে গিয়ে যোগেশের পা মুচকে যায়। দিনগুলো মনে করে মজা করতে থাকে দুই বন্ধু। যোগেশ বলে, দিনটা লাকি ছিল। ভানু জিজ্ঞেস করে, লাকি কিভাবে? তুই তো সেদিন আমার জন্য পায়ে আঘাত পেয়েছিলি, আজও সেটা পুরোপুরি ভালো হয়নি। যোগেশ বলে, তারপরও দিনটা লাকি ডে, কারণ সেদিন থেকেই তোরা রূপার সম্পর্কটা শুরু হয়েছে। দৃশ্যপট আবারও ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় ভানু এবং রূপাকে। সেদিন ভানু রূপার কাছে চিঠির উত্তর চাইলে রূপা চুপচাপ থাকে। তখন ভানু বুঝতে পারে রূপাও রাজি। সিন শিফট করে আবার প্রেজেন্ট ডেতে আসে। ভানু নিজের মুখোশটা খুলে ফেলে। দীর্ঘদিন পর আবার বন্ধুর চেহারা দেখতে পায় যোগেশ। জিজ্ঞেস করে, হঠাৎ এখানে কেন আসলি? ভানু বলে, তুই কি চিঠির 4র্থ পয়েন্ট পড়িস নাই? সেখানে তো উল্লেখ আছে কোনো প্রশ্ন করা যাবে না। তারপরও আমি 7 দিনের জন্য একটা মিশনে এখানে এসেছি। পুলিশের কারণে আমাকে ছদ্মবেশে থাকতে হবে, একটা জটিল কেস আছে। ভানু জিজ্ঞেস করে, রূপার কি খবর রে? যোগেশ ভানুকে একটা বিয়ের কার্ড দিয়ে বলে, রূপার বিয়ে। এটা শুনে থমকে দেয় ভানু। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় খুব জাঁকজমক করে ভানু আর রূপার বিয়ে হয়েছে। ভানু বিয়ের কার্ড খুলে দেখে বিয়েটা হচ্ছে অনিন্দ মিত্রর সাথে। তাই সে জিজ্ঞেস করে, এই অনিন্দটাকে? যোগেশ জানায়, কয়েক বছর আগে এলাকায় এসেছে ডিসেন্ট ছেলে। তোর বাবা মা নিজেই অনিন্দের সাথে রূপার বিয়ে দিচ্ছে। বিয়ে না দিয়ে কয়দিন আর এভাবে ঘরে রাখবে বল? তাছাড়া লোকাল পত্রিকায় নিউজ হয়েছিল 4 বছর আগে তুই মারা গিয়েছিলি। মৃত মানুষের জন্য তো কেউ আর অপেক্ষা করে না, তাই না? ভানুর মনে পড়ে বিয়ের পর দুজন হানিমামে গিয়েছিল। সেদিন ভানু রূপাকে জিজ্ঞেস করেছিল,
আচ্ছা, তুমি আমাকে বিয়ে না করলে কাকে বিয়ে করতে? রূপা হেসে বলে, রণবীর কাপুরকে। ভানু জিজ্ঞেস করে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? রূপা বলে, তুমি তো পিছুই ছাড়ছিলে না, তাই বাধ্য হয়ে করতে হলো। ভানু যোগেশকে জিজ্ঞেস করে, মা কেমন আছে রে? যোগেশ জানায়, 2 ছেলে হারিয়ে মা আর কেমন থাকতে পারে। ভানু বলে, জানিস আমার কাছে এখন অনেক টাকা আছে, বিদায় নেওয়ার আগে সেই টাকা দিয়ে সবাইকে খুশি করব। এটা শুনে যোগেশ জিজ্ঞেস করে, তুই বারবার বিদায় বিদায় বলছিস কেন বলতো? ভানু বলে, কারণ আমি টুইটাইড স্কোয়াডে আছে। দেখা যায় ভানুকে তার মাস্টার বলে তারা স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে, চা বাগান বন্ধ, ওপার থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, তারা 20,000 টাকা দিলেই তাদের ইন্ডিয়ান নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তাদের এসব কথা স্পষ্ট বোঝা যায় ভানু আসলে কিসের মিশনে এসেছে। ভানু যোগেশকে বলে, আমরা যে মিশনে বের হই সেটাই আমাদের জীবনের শেষ দিন মনে করি। যেমন টুইন টাওয়ার্স, মুম্বাই হামলা হয়েছিল। এটা শুনে যোগেশ বলে, তারা তো ভালো কিছু করেনি, কেউ তাদের ভালো চোখে দেখে না, তাদের সাথে তোর কী সম্পর্ক? ভানু তখন কথা ঘুরিয়ে দেয়, মনে করে 2007 সালের ফেব্রুয়ারি 2 তারিখের কথা। সেদিন তার বাবার শিক্ষক জীবনের বিদায় অনুষ্ঠান ছিল। যোগেশ বলে, হ্যাঁ মনে আছে, সেদিন সবাই সেখানে উপস্থিত ছিল। বিদায়ী বক্তৃতা শেষে সবার ভালোবাসা শক্তি হয়ে ভানুর বাবা বাসায় ফিরছিল। তখন সে দেখতে পায় রাস্তার পাশে ভানুর ভাই রবি মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখে মাখানো ছিল স্ট্রবেরি কেক, যা ভানুর বাবার পছন্দের কেক ছিল। এরপর ভানুর বাবা ছেলের মৃত্যুর বিচার চাইতে থানায় যায়, কিন্তু পুলিশ অফিসার তো কেস নেয়ই না, উল্টো বলে ভানুর ওপরও কিন্তু বিপদ আসবে, ওকে দূরে কোথাও পাঠিয়ে দিন। তখন ভানুর বাবা উত্তেজিত হয়ে যায়। ভানু যোগেশকে বলে, সেদিনই চা বাগানের ম্যানেজার আমাকে 20,000 টাকা দিয়ে গুয়াহাটি পালিয়ে যেতে বলে, সেই সাথে জানায় এখানে থাকলে তোকেও মেরে ফেলবে। যোগেশ বলে, তুই পালিয়ে যাওয়ার পরই জঙ্গলে ম্যানেজারের বডি পাওয়া যায় এবং পুলিশ প্রায় তোর বাবার কাছে এসে তোর খোঁজ করতে থাকে। ভানু জানায়, সেদিন সে গুয়াহাটি থেকে অনেক পথ পাড়ি দিয়ে অরুণাচল প্রদেশে আসে। সেখানে আমার তাদের সাথে দেখা হয়। তারা বলতে চায় ভানু এখন যাদের হয়ে কাজ করছে। ভানু বলে, যেহেতু আর পিছনে ফেরার সুযোগ নেই, তাই তাদের হয়ে কাজ শুরু করে দেই। এটা শুনে যোগেশ বলে, তুই তো অনেক সাহসী, আর আমাকে দেখ, আমি ভীতিতই হয়ে গেলাম। ভানু বলে, তুইও অনেক সাহসী, আমার মতো খারাপ লোককে তুই তোর বাড়িতে রেখেছিস, তুই যদি বলিস তাহলে আমি এখনই তোর বাড়ি থেকে চলে যাব। যোগেশ জানায়, কোথাও যেতে হবে না। এ সময় একটা সিগন্যাল পেয়ে ভানু যোগেশকে নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চায়। যোগেশ বলে, তোর লোকদের তো কোথাও দেখছি না, তাহলে তুই সিগন্যাল বুঝলি কিভাবে? ভানু বলে, তারা লুকিয়ে আছে, তুই দেখতে পাবি না। যোগেশ একটা লাল পতাকা লাগানো দেখে। ভানু জানায়, লাল পতাকা মানে আমি ঘরে আছি, সবুজ পতাকা মানে আমি ঘরে নেই, এটা সিগন্যাল। দৃশ্যপট ফ্ল্যাশব্যাক যায়। ভানু রূপাকে জিজ্ঞেস করে, রবি মানে ভানুর ভাই, ওর মতো যদি আমারও কিছু হয়ে যায় তাহলে কি করবে? রূপা ভানুকে এসব জড়াতে নিষেধ করে। ভানু বলে, ওরা একদিনে 3,500 কর্মী চাকরি কেড়ে নিয়েছে, আমরা কয়েকজন মিলে তাদের হয়ে লড়ছি, আমরা যদি না লড়াই করি তাহলে ওরা কিভাবে বাঁচবে? বলতে বলতে ভাই রবির কথা মনে করে কান্না করে ভানু। 2 ভাইয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। আসলে ভানুর ভাই সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করত, যার কারণে ক্ষমতাশীলরা তাকে সরিয়ে দিয়েছে। দৃশ্যপট বর্তমান সময় আসে। পরদিন সকালে ভানুর বাবা মর্নিং ওয়াক শেষ করে একটি জায়গায় বসে। ভানু বয়স্ক ছদ্মবেশে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে পরিচয় দেয় ইন্দ্রনাথ হিসেবে এবং তার বাবাকেও পরিচয় জিজ্ঞেস করে। যখন সে তার নাম বলে সূর্য সিং, ভানু বলে, আপনি শিক্ষক ছিলেন না? ভানুর বাবা জানায় সেটা 10 বছর আগের কথা। ভানু এবার কৌশলে তার ব্যাচমেটের নাম বলে, সেই সাথে জানায় আমি তার দাদু। ভানুর বাবা বলে, আমার বড় ছেলেও তার ব্যাচমেট ছিল। ভানু কৌশলে বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বড় ছেলে এখন কোথায়? ভানুর বাবা জানায় সে মারা গিয়েছে। এটা বলেই সেখান থেকে চলে যায়। ভানু বাসায় ফিরে আসে। যোগেশ ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, কিরে, এত সকালে কোথায় গেছিলি? ভানু বলে, ইন্দ্রনাথ হয়ে বাবার সাথে কথা বলে আসলাম, উনি বেশ ভেঙে পড়েছেন। যোগেশ বলে, বয়স হয়েছে, ভেঙে তো পড়বেই। ভানু বলে, এই ভেঙে পড়া বয়সের কারণে নয়। সেদিনই ভানুর বাবা যোগেশের কাছে আসে, মূলত যোগেশই তাকে ডেকেছিল। যোগেশ ভাঙা ভাঙা গলায় বলে, ভানুর নামে একটা চিঠি এসেছে, এর আগে কখনো কারো চিঠি খুলে দেখিনি, কিন্তু এবার খুলেছি। ভানুর নামে চিঠি তো, লোভ সামলাতে পারি নাই। ভানু আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। এইটা শুনে ভানুর বাবা একদম স্তব্ধ হয়ে যায়, জিজ্ঞেস করে, ভানু কি বেঁচে আছে? যোগেশ জানায়, না, লোকাল পত্রিকায় 4 বছর আগে মারা গেলেও ভানু 1 বছর আগে মারা গিয়েছে। ভানু যেখানে কাজ করত সেখানে এই 25 লাখ টাকা ভানুর পাওনা ছিল, তারা ভানুর ঠিকানায় এটা পাঠিয়েছে। যোগেশ ভানুর হাতে 25 লাখ টাকা তুলে দিয়ে বলে, এত টাকা আগে কখনো একসাথে দেখিনি, ভেবেছিলাম 5 লাখ এখান থেকে সরিয়ে ফেলব, কিন্তু মৃত মানুষের টাকা কিভাবে নেই বলুন তো? যোগেশ কথা বলছিল আর কাঁদছিল আর চিঠিটা খুঁজছিল। ভানুর বাবা ইমোশনাল হয়ে বলে,
মৃত ছেলের টাকাও এখন নিতে হচ্ছে। হায়রে জীবন। সে যোগেশকে থামিয়ে বলে, থাক, চিঠিটার বাসায় নিতে চাই না। ভানুর বাবা যোগেশকে বলে, চিঠি এবং টাকার ব্যাপারটা যেন রূপাকে না বলে। সে অনেক কষ্ট পাবে, কারণ এতদিনই রূপার মনে বিশ্বাস ছিল ভানু হয়তো বেঁচে আছে। দেখা যায় রূপাকে একটা রেস্টুরেন্টে সে তার ফিয়ান্সির সাথে মিট করতে এসেছে। সেখানে ভানু উপস্থিত ছিল। ছদ্মবেশে রূপা এবং তার হবু জামাইকে দেখে নেয়। এ সময় অনিন্দ চলে আসে। তখন রূপা বন্ধুদের বসার জন্য ভানুর কাছ থেকে একটা চেয়ার চেয়ে নেয়। চেয়ার নিতে গেলে বিয়ের শাড়িটা ব্যাগ থেকে পড়ে যায়, যেটা দেখে ভানুর মনে পড়ে একসময় ভানু আর রূপার মধ্যে কতটা ভালোবাসা ছিল। বিয়েতে দুজনেই অনেক হ্যাপি ছিল, কিন্তু সেই রূপা আজ কিনা অন্যের হয়ে যাচ্ছে। চোখের সামনে দেখেও কিছু করতে পারে না ভানু, কারণ সে তো সবার কাছে মৃত। রূপা সেদিন বাসায় আসলে খাবারের টেবিলে ভানুর বাবা রূপাকে বলে, তুমি কখনো ভানুর ছবিতে ফুলের মালা পরাতে দাওনি, কারণ মনের মধ্যে তুমি একটু হলেও আশা রেখেছিলে যে ভানু ফিরে আসবে। কিন্তু আজ ভানুর মৃত্যুর একটি নিশ্চিত খবর পেয়েছি। ও অরুণাচলে মারা গিয়েছে। পোস্ট অফিস থেকে খবর পেয়েছি। একটা চিঠিও ছিল, কিন্তু সেটা আমি পাইনি। এমনিতেই 2 ছেলে হারিয়ে তোমার শাশুড়ির অবস্থা ভালো নয়, তাই এসব ব্যাপারে তোমাদের জানাতেই চাচ্ছিলাম না। আবার ভাবলাম তোমার সামনে নতুন জীবন আসছে, তাই সব জানিয়ে দেই। এসব জানিয়ে ভানুর বাবা রূপাকে আরও বলে, তুমি আর ভানুর কথা চিন্তা করো না, তুমি তোমার নতুন জীবন নিয়ে ভাবো। পারলে মাঝে মাঝে আমাদের দেখতে এসো। রূপা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে যায়। এদিকে ভানু যোগেশকে জিজ্ঞেস করে, বাবা ঠিকমতো টাকাগুলো নিয়েছে তো? যোগেশ জানায়, হ্যাঁ। এরপর ভানু জিজ্ঞেস করে, অনিন্দ কি রূপার জন্য ঠিক হবে? অনিন্দ ভালো মানুষ তো? যোগেশ জানায়, হ্যাঁ, সে ভালো মানুষ, বাচ্চাটাকেও দেখে রাখে। বাচ্চার কথা শুনে ভানু চমকে ওঠে, জানতে চায় কার বাচ্চা। যোগেশ নরম গলায় বলে, তোর বাচ্চা, নাম তিতলি, 8 বছর হয়ে গেছে। ভানুর যে 8 বছর বয়সী মেয়ে আছে সেটা সে জানত না। বাচ্চার কথা শুনে ভানু অনেক ভেঙে পড়ে। আবার দেখা যায় রূপাকে আয়নার সামনে দাঁড়িয়ে বিয়ের শাড়িটা মাথায় দেয়, আবার বাচ্চার দিকে দেখে। পরের দিন মর্নিং ওয়াকি ভানু আবারও ইন্দ্রনাথ সেজে বাবার সাথে দেখা করতে আসে। তার বাবা জিজ্ঞেস করে, আপনি কোথায় উঠেছেন? ভানু জানায়, ফরেস্ট অফিসের গেস্ট হাউসে। ভানু বলে, অনেক দিন পর এখানে এসেছি, অনেক কিছুই বদলে গেছে। তখন ভানুর বাবা বলে, সব তারা করেছে, এমনকি তারা আমার 2 ছেলেকেও মেরে ফেলেছে। ব্রিটিশরা ঠিকই বলেছিল, এই বাংলা হচ্ছে খারাপ মানুষের অভয়ারণ্য। খারাপ মানুষরা চরম পর্যায়ে চলে গেছে। আমার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে ওদের কাউকেই বাঁচিয়ে রাখতাম না। ভানু বলে, ওদেরও তো নিজস্ব মতামত থাকতে পারে। ভানুর বাবা তখন বলে, তারা কেন স্কুল, শপিং মলে মোম ব্লাস্ট করে? তারা তো দেশের সব বড় বড় দুর্নীতিবাজ মানুষদের মারতে পারে। ভানু এ কথা শুনে বলে, আপনার এই কথাটা আমার ভালো লেগেছে। কথা বলতে বলতে ভানুর বাবা চলে আসে তাদের বাড়ির সামনে। সে ভানুকে ভেতরে যেতে বলে। ভানু বলে, আজ নয়, আরও 2-3 দিন আছে এখানে, এর মধ্যে একদিন আসব। ভানুর বাবা ভেতরে গিয়ে দরজায় নক করে। ভানু আড়াল থেকে দেখতে থাকে যদি তার মেয়েটা একবার বের হয়। দরজা খুললে একটা বল বাইরে আসে। ভানু আশা করে হয়তো তার মেয়েটা এসে বলটা নিবে, কিন্তু রূপা এসে বলটা নিয়ে যায়। ভানুর আর মেয়েকে দেখা হয় না, তাই চোখে জল নিয়ে চলে যায়। পরদিন ভানু ছদ্মবেশে ওই এলাকার থানায় যায়। আজ সেই অফিসারই থানায় আছে যিনি 8 বছর আগে ভানুর বাবার কেস নেননি। ভানু ওসিকে বলে, আমি 8 বছর আগের রবি মার্ডারের ব্যাপারটা জানতে চাই। ওসি জিজ্ঞেস করে, কোন রবি? ভানু জানায়, 8 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল, সূর্য সিংয়ের ছেলে রবি। কে মেরেছিল রবিকে? ওসি এবার বুঝতে পারে ভানু কার কথা বলছে, তাই জানায়, এখানে প্রতিনিয়ত এমন অনেক কেস আসে, এইসব কি মনে রাখা সম্ভব? আর আপনাকেই বা কেন বলতে যাব? ভানু তখন ওসিকে একটা আইডি কার্ড দেখায়, যা দেখার মাত্রই সে বলে, স্যার স্যার। ভানু আবারও জিজ্ঞেস করে, রবিকে কারা মেরেছিল? ওসি ভয় ভয় গলায় বলে, যোগিন্দর সিং, রিয়েল এস্টেট ব্যবসায়ী, চা বাগান দখল করতে চেয়েছিল, 2 নাম্বার কাজও করে সে। এসব শোনার পর ভানু জিজ্ঞেস করে, আপনি আগে থেকেই কিলারের ব্যাপারে জানতেন, তারপরও কিছু করেননি? ওসি জানায়, তারা অনেক পাওয়ারফুল ছিল, তাছাড়া উপর থেকে নির্দেশ এসেছিল, তাই কিছুই করার ছিল না। ভানু এরপর মোবাইলে তার ছবি দেখিয়ে ওসিকে জিজ্ঞেস করে, আপনি কি একে চেনেন? ওসি জানায়, হ্যাঁ, সূর্য সিংয়ের বড় ছিল ভানু, শুনেছি আন্ডারওয়ার্ল্ডে যোগদান করেছিল। ভানু তখন বলে, আজ সে আপনাকে মারবে। এটি বলে ভানু ওসিকে ছেড়ে থানার বাইরে চলে যায়। এবার ভানু রাস্তায় দাঁড়িয়ে যোগিন্দর সিংয়ের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর যোগিন্দরের গাড়ি আসে। ভানু তার হাতে থাকা কমলার ব্যাগ ফেলে দেয়, আর সেটি কুড়াতে থাকে। যোগিন্দর তার সামনে এসে গাড়ি থামায়। তখন ভানু তার হাতে একটি কমলা দেয়। যোগিন্দর নেয় না, কারণ বয়স্ক লোক দিচ্ছে বলে মনে করে। তারপর কিছু দূর যেতেই যোগিন্দরের গাড়িটা হাওয়ায় উড়ে যায়। সেই দিনই যোগেশকে দেখে রূপার মেয়ে তিতলি জিজ্ঞেস করে, আমাকে কি চিঠি দেবে না? যোগেশ জানায়, আজ তো তোমার নামে চিঠি নেই, তবে তোমার নামে আসলে দিয়ে দেব। তিতলি জিজ্ঞেস করে,
আমাকে আবার কে চিঠি লিখবে? যোগেশ চুপ থাকে। পরবর্তী মুহূর্তে রূপাকে বলে, ৮ তারিখ তোমার বিয়েতে তো যাচ্ছি, আমার কাছে কি চাও বলো। রূপা জানায়, আমি যেটা চাইব সেটা কি তুমি দিতে পারবে? এটি বলে চলে যায়। অন্যদিকে ভানু চুপি চুপি তাদের বাড়িতে আসে মাকে দেখার জন্য। বাইরে শুকোতে দেওয়া মায়ের শাড়িতে স্পর্শ করলেই যেন সে মাকে অনুভব করে। তারপর একটু খুঁজতে থাকে মাকে। মা পুজো করার সময় কিছুর উপস্থিতি টের পেয়ে বাইরে উকি দেয়। তখন ভানু আড়াল হয়ে যায়। সেদিন রাতে ভানু সরাসরি তার বাবার পরিচয়ে বাড়িতে আসে। অনেক বছর পর ভানু তার মাকে দেখতে পায়, কিন্তু নিজের পরিচয় দিতে পারে না। বলে, আমি আপনার স্বামীর বন্ধু, সে কি বাসায় আছে? ভানুর মা জানায়, সে তো বাসায় নেই। ভানুর মায়ের হাতে কিছু কমলা আর তার বাবার পছন্দের স্ট্রবেরি কেক দেয়। ভানুর মা কমলাগুলো রাখে কিন্তু কেক নিতে চায় না। বলে, আপনার বন্ধুর এই কেকটা খুব পছন্দ ছিল, কিন্তু এখন আর সে এটা খায় না, আপনি এটা নিয়ে রাখুন, কমলাগুলো থাক। ভানু কেক নিয়ে ফিরে যাচ্ছিল, তখন রাস্তায় রূপা, তার মেয়ে তিতলি এবং অনিন্দকে একসাথে আসতে দেখে। এবারই প্রথমবার ভানু তার মেয়েকে দেখল, কিন্তু কিছুই বলতে পারে না। তারা সবাই ভানুকে পাশ কেটে চলে যায়। ভানুও বাসা ফিরে যায়। সেই সময় সে রেডিওতে শুনতে পায়, আজ স্থানীয় এক রাজনৈতিক লিডার ডোম ব্লাস্টে মারা গেছে। থানার ওসিকে থানার মধ্যে মেরে রাখা হয়েছে। এই জন্য প্রশাসন এলাকায় কারফিউ জারি করেছে। এখন পর্যন্ত এই দুটি ঘটনার কোনো এভিডেন্স না পেলেও তদন্ত চলছে। এই সময় দেখা যায় যোগেশের বাড়ির সামনে একজন সবুজ কাপড় সরিয়ে লাল কাপড় রেখে যায়, অর্থাৎ ভানু ঘরে ফিরে এসেছে। ঘরে এসে মুখোশ খুলে ভানু ফ্রেশ হচ্ছিল। যোগেশ ভানুকে মুখোশ পরে জিজ্ঞেস করে, আজকে 2টা রাডার কেন করলি বল? ভানু বলে, তোকে আগেই বলেছিলাম কোনো প্রশ্ন করা যাবে না, তাই এই ব্যাপারে আর কোনো কথা বলবি না। সাথে ভানুর ফোনটাও যোগেশের কাছে রেখে দেয়। বলে, ভালোভাবে সামলে রাখিস, শেষ দিন নেব। এরপর ভানু বলে, আজ রূপাদের সাথে আমার দেখা হয়েছিল, সেখানে তিতলিও ছিল, কিন্তু অন্ধকার থাকায় তিতলিকে ঠিকভাবে দেখতে পারিনি। বলতে বলতে ভানু তার বাবার জন্য কেনা সেই কেকটা খেতে দেয় যোগেশকে। বলে, বাবা এই কেকটা খুব পছন্দ করত। রবি মারা যাওয়ার দিন রবির লাশের পাশে কেকটা পড়েছিল। রবির শরীরের রক্ত আর স্ট্রবেরি কেক একসাথে মিশে গিয়েছিল। এসব বলতে বলতে যোগেশের মুখে কেক মাখিয়ে অদ্ভুত আচরণ করে ভানু। তখন যোগেশও ভয় পেয়ে যায়। পরক্ষণে ভানু যোগেশের মুখ পরিষ্কার করতে থাকে। এরপর বলে, বাবার অনেক অঙ্ক মেলানো বাকি, সেসব মেলাতে হবে। স্ক্রিন শিফট হয়। রূপা তার শাশুড়িকে গয়না ফেরত দিতে চাইলে সে নেয় না। শ্বশুর বলে, তোমার জন্য ব্যাংকে জমানো টাকা আছে, সেগুলো নিয়ে নাও, পারলে মাঝে মাঝে এখানে এসো। পরদিন ভানু ছদ্মবেশে আবার তার বাবার সাথে হাঁটতে বের হয়। বাবা ভানুকে বলে, আমার বড় ছেলে যেদিন নিখোঁজ হয় সেই দিনই জানতে পারি আমার বৌমা প্রেগনেন্ট। এর চেয়ে দুঃখের কথা আর কি আছে? 4 বছর আগে ছেলের মৃত্যুর খবর পাই। অরুণাচল প্রদেশে বড় ছেলে মারা গেছে, সেই সাথে আমি আমার 2 ছেলেকেও হারিয়ে ফেলি। এইসব কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলে ভানুর বাবা এবার জোর করে ভানুকেও ভিতরে নিয়ে যায়। রূপা চা নাস্তা নিয়ে আসে, তখন ভানুর সঙ্গে রূপার পরিচয় করিয়ে দেওয়া হয় আর বলা হয় আগামীকাল তার বিয়ে। রূপা তখন ভানুকে প্রণাম করতে গেলে হাত ধরে প্রণাম করতে নিষেধ করে। এরপর ভানু চায়ে 3 চামচ চিনি নেয়। সেটা দেখে মা বলে, আমার বড় ছেলেও চায়ে 3 চামচ চিনি নিত। বলতে বলতে ভানুর মেয়েটা সেখানে চলে আসে। মাকে বলে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এবার তিতলিকে ভালোভাবে দেখতে পায় ভানু। ভানু তিতলির নাম জিজ্ঞেস করলে তিতলি বলে, আজকে আমার নাম তিতলি সিং, আগামীকাল থেকে হবে তিতলি মিত্র। কথাটা শুনে ভানুর ভেতরটা যেন কেঁপে ওঠে। এরই মধ্যে রূপা তিতলিকে নিয়ে স্কুলে রওনা দেয়। সেদিন যোগেশ এক বৃদ্ধাকে পেপার পড়ে শোনাচ্ছিল, তখন সে পাত্রিকায় একটা শিরোনাম দেখতে পায়, ফার্সির আসামি সে শিক্ষা পূরণ হতে চলেছে। নিউজটা দেখে যোগেশ কিছু একটা ভাবে। অন্যদিকে ভানু এবার আসে রূপার হবুবর অনিন্দের বাসায় এবং 1 গ্লাস পানি চায়। অনিন্দ যখন পানি নিয়ে ফিরে আসে তখন ভানু মুখোশ খুলে বসেছিল। অনিন্দ জানতে চায়, আপনি আসলে কে? ভানু বলে, যার মৃত্যুর কারণে আপনার সাথে রূপার বিয়ে হচ্ছে, আমিই সে। আগামীকাল রূপার সাথে আপনার বিয়ে, তাই কথা বলতে এসেছি। অনিন্দ তখন বলে, আপনি তো ফিরেই এসেছেন, তাহলে এই বিয়ে আর কেন হবে? ভানু জানায়, আমি থাকছি না, আপনি রূপাকে দেখে রাখবেন, সে লক্ষ্মী একটা মেয়ে। অনিন্দ তখন বলে, রূপা আমার সাথে 5টা কথা বললে তার মধ্যে একটা থাকে আপনার কথা। রূপা আপনাকে এখনও অনেক ভালোবাসে। আমি একা মানুষ, আমার কেউ নেই, তাই রূপা আমার জীবনে না আসলে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু হ্যাঁ, রূপা আমার জন্য স্পেশাল। ভানু এবার বলে, রূপা আমাকে সবসময় মনে রাখবে, কারণ আমি তার ফার্স্ট লাভ। আর বললেন না, রূপা আপনার জন্য স্পেশাল, তাই আমি চাই রূপাকে আপনি বিয়ে করেন। এরপর ভানু অনিন্দের হাতে 5 লাখ টাকা দিয়ে বলে, তিতলিকে ভালোভাবে দেখে রাখবেন, তার যেন কোনো কিছুর কমতি না হয়। আর আফসোস করে বলে, আমি জানতামই না যে আমার একটা মেয়ে আছে। এইসব শুনে অনিন্দ জিজ্ঞেস করে, তুমি যখন ফিরে এসেছ তাহলে আবার যেতে চাও কেন? ভানু দলে, সবকিছু বুঝতে নেই, আমি থাকার জন্য আসিনি, চলে যেতে হবে বহুদূর। ভানু তখন এক বিদ্রোহী কবিতা বলতে থাকে,
অনিন্দ ভানুর সাথে বলতে থাকে। সেই সাথে অনিন্দ বলে, থেকেই গেলে তো পারো। ভানু কিছুটা রাগ দেখিয়ে বলে, তাহলে কবিতা কেন শোনালাম? কবিতার মানে বোঝো না? ভানু আরও বলে, আমার বাবা মাকে একটু দেখে রেখো। এরই মধ্যে দেখা যায় রূপা অনিন্দের বাসায় এসেছে, তাই দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ভানু। চলে যাওয়ার আগে বলে, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে। এরই মধ্যে রূপা ঘরে আসলে অনিন্দ নিজেকে লাকি মনে করে তাকে জড়িয়ে ধরে, যা আড়াল থেকে দেখে ভানু। এসব দেখে আবারও রূপার সাথে কাটানো অতীতের সুন্দর স্মৃতিগুলো মনে করে সে, আর চলে আসে বাসায়। ঘরে আসলে যোগেশ ভানুকে বলে, আজকে একটা নিউজ পেপারে দেখলাম ফাঁসির আসামি শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। তুই আমাকে একটা ইচ্ছা বল, আমি সাধ্যমতো পূরণ করব। কিন্তু ভানু কোনো জবাব না দিয়ে কিছু ডকুমেন্ট পোড়াতে থাকে। তখন যোগেশ আরও বলে, তুই দুপুরে ঘরে ফিরিসনি দেখে আমার চিন্তা হচ্ছিল, চারিদিকে পুলিশ ঘুরছে, আমি ভেবেছি হয়তো তুই ধরা খেয়েছিস। এরপর আমি রূপার আশীর্বাদ নিতে গিয়েছিলাম, সেখানে তোর মা আমাকে খেতে দিয়েছিল, আমি সেগুলো না খেয়ে নিয়ে এসেছি। তুই অনেকদিন মায়ের হাতে খাবার খাস নে, এই নে খা। ভানু তখন বলে, আমি আগামীকাল ভোর 5টায় চলে যাব, তোর ঘুম থেকে উঠতে হবে না। এটা শোনার পর যোগেশ আবার জিজ্ঞেস করে, তোর শেষ ইচ্ছা বল, আমি সাধ্যমতো পূরণ করব। ভানু তখন যোগেশকে গান গাইতে বলে, কবিতা আবৃত্তি করায়, সিটি বাজাতে বলে, এমনকি তাকে নাচতেও বলে। এসব করতে করতে কান্না করে ফেলে যোগেশ। ভানু এবার যোগেশকে হাসতে বলে, কিন্তু যোগেশ হাসে না। ভানু জানায়, তুই প্রথমবারের মতো গেমে হেরে গেছি। যোগেশ ভানুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে, অথবা পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে, তাও তো বেঁচে থাকতে পারবি। যোগেশ বলে, আজকে পেপারে যে ফাঁসির নিউজটা পড়েছি, সেই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি স্যারেন্ডার করিস তাহলে 22টা বছর তো বাঁচবি, তাও প্লিজ আর হারিয়ে যাস না। ভানু এবার যোগেশের দিকে নিশানা করে বলে, আমি চাইলেই তোকে এখানে মারতে পারি, কেউ জানতে পারবে না। কিন্তু ভানু এবার ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে যোগেশকে, আর তখনই কারেন্ট চলে যায়। যোগেশ যায় মোমবাতি জ্বালাতে, কিন্তু মোমবাতি জ্বালিয়ে দেখে ভানু কোথাও নেই। বাইরে এসে খুঁজেও তাকে আর পায় না। পরের দিন ভারতের স্বাধীনতা দিবস। একটা স্কুলে পিটি প্যারেডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেখানে অনেক বড় বড় কর্মকর্তা উপস্থিত ছিল। অন্যদিকে রূপার বিয়ের প্রস্তুতিও চলছিল। ভানুকে দেখা যায় নিজের শরীরে ডোম বেঁধে সেই ছদ্মবেশে বাইরে চলে আসতে, স্কুলের বাচ্চাদের ভিড়ের মাঝে মিশে যায়। অন্যদিকে যোগেশ টিভিতে দেখছিল আজ স্টুডেন্টদের প্যারেড চলছে। সেটা দেখে সে বুঝতে পারে এই প্যারেডেই কিছু একটা করবে ভানু। সে দৌড়ে বাইরে চলে যায়, হয়তো ভানুকে থামানোর চেষ্টা করতে চায়, কিন্তু সে তো ঠিকমতো হাঁটতেই পারে না। এরই মধ্যেই দূর পাহাড়ে বিস্ফোরণের শব্দ। ভানু নিজের জীবন দিয়ে মিশন সফল করে। যোগেশ ভানুকে দুষ্টু গালি দিয়ে দেশদ্রোহী বলে আখ্যায়িত করে। ওদিকে রূপা নতুন জীবনের জন্য প্রস্তুত হয়। আর এখানেই শেষ হয় ধূমকেতুর গল্প। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।